কিরে টিনা, আজকে রাত্রিবেলা কি রান্না করলি? যা গরম পড়েছে, আমি তো কিছু রান্না বান্না করতেই পারছি না। আমি বিল্টুর বাবাকে বলেছি রেস্টুরেন্ট থেকে গরম গরম বিরিয়ানি নিয়ে আসতে, আর অন্যদিকে আমার ননদ আবদার করেছে ও নাকি রাত্রিবেলা শুধুমাত্র ফ্রুট খেয়ে থাকবে, কারণ গরমের মধ্যে ফ্রুট খেলে শরীর ভালো থাকে। আমিও আজকে গরমের মধ্যে কিছু রান্না করিনি, ওই দুপুরবেলা ভাত রান্না করেছিলাম, ওই ভাতে জল দিয়ে রেখেছি। রাত্রিবেলা আমি, আমার বর, আমার শাশুড়ি মা, ননদ, শ্বশুর মশাই সবাই মিলে একসঙ্গে বসে পেঁয়াজ আর আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো, তাহলে শরীরটা একটু ঠান্ডা হবে। ইস, তুই পারিসও বটে, এরকম রোজ রাত্রিবেলা পান্তা ভাত খেয়ে থাকিস কেন? অবশ্য তুইও বা কি করবি, তোর বড় তো ভালো রোজগার করে না যে বাজার দোকান করে নিয়ে আসবে। যাই হোক, আমি রাখলাম রে, কারণ এখন সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসবো। যাই একটু এসি চালিয়ে দিই, কারণ এসি ছাড়া রাত্রিবেলা ডিনার করাই যায় না। এভাবে ঋতু বড়লোক হওয়ায় ভীষণ পরিমাণে অহংকার দেখাতে থাকে, যার ফলে টিনার খুবই খারাপ লাগে, কারণ টিনা তার বান্ধবীর মতো বড়লোক নয়। এমন সময় ঋতু ফোন রাখার পর এসি চালিয়ে ডাইনিং টেবিলে খেতে বসে, আর তখনই ঋতুর স্বামী অফিস থেকে ফিরে আসে। ঋতু, আই এম রিয়েলি ভেরি সরি, আমি তোমাদের জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসতে পারিনি, তাই ফ্রিজে যে খাবার আছে আজকে খেয়ে নাও। আর এখন আমার একদম খিদে নেই, কেননা আমি অফিসের পার্টি থেকে ডিনার করে বাড়ি ফিরছি। কি বলছোটা কি? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি যে তুমি বিরিয়ানি নিয়ে আসবে, তারপর আমি আর তুমি একসঙ্গে বসে ডিনার করব, কিন্তু তুমি বিরিয়ানি নিয়ে আসলে না, আর নিজে একা একা ডিনার করে চলে আসলে। এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে? প্রত্যেকদিন রাত্রিবেলা তোমার গরম লাগে বলে তুমি একদিনও রান্না করো না, আর আমি তোমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসি, সুতরাং একদিন না হয় নিয়ে আসতে পারিনি, তাই প্লিজ কিছু একটা ব্যবস্থা করে খেয়ে নাও। এই বলে সুজয় সেখান থেকে চলে যায়, কিন্তু ঋতুর ভীষণ পরিমাণে মন খারাপ করে। আর এমন সময় ঋতু তার ননদের জন্য ফ্রুট স্যালাড তৈরি করে ননদের ঘরে নিয়ে যায়। এই নাও ছবি, আমি তোমার জন্য ম্যাঙ্গো, তরমুজ, জাম, কাঁঠাল সবকিছু দিয়ে স্যালাড বানিয়ে নিয়ে এসেছি, তুমি ডিনার করে নাও, তারপরে যা কাজ করছো করো। বৌদি, আমার একদম খিদে নেই, কারণ সন্ধ্যাবেলা আমি অনলাইনে গরম গরম চিকেন নাগেট অর্ডার করে খেয়েছিলাম, আর ওই নাগেটস খাওয়ার পর আমার পেট পুরো ভর্তি হয়ে আছে, আমি আর কিছু খাবো না। তুমি বরঞ্চ আমার স্যালাড ফ্রিজে রেখে দাও, কালকে আমি ব্রেকফাস্ট করে নেব। আর আমি এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। ননদের এমন কথা শুনে ঋতু ভীষণ পরিমাণে রাগ করে, কারণ সে সন্ধ্যাবেলা থেকে বাড়িতে আছে, কিন্তু তাকে তার ননদ একটুও চিকেন নাগেটস খেতে দেয়নি, ফলে ঋতুর আরো বেশি মন খারাপ করে। তাই সে চুপচাপ রান্নাঘরে চলে যায়, আর ফ্রিজ থেকে দুপুরবেলার ফ্রাইড রাইস এবং মাংস বের করে, আর সেই খাবারগুলো গরম করে সে একা একা রাত্রিবেলা ডিনার করে নেয়। এই যে সবাই চলে এসো, আমি সবার পাতে ঠান্ডা পান্তা ভাত পরিবেশন করে দিয়েছি, আর তার সাথে আলু ভেজেছি, ডিমের অমলেটও করেছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আমরা সবাই মিলে আজকে মজা করে পান্তা ভাত খাবো। বৌদি, সামনেই আমার বান্ধবীর বিয়ে, তাই আমি হাতে মেহেন্দি পরেছি, আমি নিজে হাতে পান্তা ভাত খেতে পারবো না, তুমি আমাকে খাইয়ে দাও। ননদের এরকম আবদার শুনে টিনা খুবই খুশি হয়। বৌমা, তুমি আমার মেয়েকে খাইয়ে দাও, আর আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। চলো, আজকে আমরা সবাই মিলে উঠানে বসে একসঙ্গে পান্তা ভাত খাবো। আমাদের ঘরে যেহেতু এসি নেই, তাই আমরা বাইরের হাওয়ায় আরাম করে বসে খাবার খাবো। আমাদের এসি লাগবে না মা, কারণ আমাদের বাড়ির চারিদিকটা এমনিতেই খোলা, তাই বাইরে থেকে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসে। বাইরের ঠান্ডা হাওয়াতে খাবার খেতে বসলে এমনিতেই মন জুড়িয়ে যায়। এভাবে শাশুড়ি মা, ননদ এবং বৌমা বাড়ির বাইরে বেরিয়ে যায়, আর উঠানে বসেই তারা সবাই মিলে রাতের খাওয়া দাওয়া করে। অন্যদিকে বৌমা তার ননদকে নিজের হাতে খাইয়ে দেয়। এভাবেই কিছুদিন কাটে। একদিন, টিনা, আজকে আমি আমার কলেজের বান্ধবীদের রাত্রিবেলা আমার বাড়িতে ডিনার করার জন্য ইনভাইট করেছি, তাই তুইও কিন্তু সময় মতো চলে আসবি, কারণ তোকে কিন্তু সবাইকে খাবার পরিবেশন করে খাওয়াতে হবে। তুই তো ভালো করেই জানিস আমি সবাইকে খাবার পরিবেশন করে খাওয়াতে পারি না, আর আমি সবার জন্য কিন্তু গরম গরম নান পরোটা, তার সাথে চিকেন রেজালা, বেগুন ভর্তা অর্ডার করেছি। তুইও রাত্রিবেলা আমাদের সঙ্গে খেয়ে নিস, কেমন? না রে ঋতু, আমি রাত্রিবেলা তোর বাড়িতে ডিনার করতে যেতে পারবো না। এটা আবার কেমন কথা? আমি তোকে ইনভাইট করছি আর তুই মুখের উপর না করে দিলি? আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুই আমার বাড়িতে ডিনার করতে আসতে চাইছিস না, তার কারণ হলো তুই এখানে চলে আসলে তোর শ্বশুর বাড়ির লোকেরা রাত্রিবেলা কিছু খেতে পাবে না, তাই তো? তুই চিন্তা করিস না, যা খাবার বেঁচে থাকবে আমি প্যাক করে তোর সঙ্গে পাঠিয়ে দেব। ওই খাবারগুলো তুই তোর পরিবারকে খাইয়ে নিবি, এতে করে তোদের একটা রাত্রিবেলার খাবার খরচ বেঁচে যাবে।
ঋতু এরকম ভাবে টিনাকে সবসময় অপমান করে থাকে, কিন্তু তবুও রিতা তার বান্ধবীকে কিছু বলতে পারে না। তাই শেষ পর্যন্ত টিনা ঋতুদের বাড়িতে ডিনার করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর রাত্রিবেলা ঋতুর সমস্ত বান্ধবীরা তার বাড়িতে গিয়ে পৌঁছায়। ঋতু সবার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে। সবাইকে রাত্রিবেলা ডিনার করার জন্য ইনভাইট করেছি তার একটাই কারণ, সবাই আজকে বুঝতে পারবে যে আমি কতটা বড়লোক আর আমার কত বড়লোক শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে। আমি যে কতটা রিচ সেটা সবার সামনে শো অফ করতে পারবো। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে টিনাও ঋতুর বাড়িতে ডিনার করতে চলে আসে। বাবা, এত দেরি হলো কেন? যা তাড়াতাড়ি রান্নাঘরে যা আর খাবারগুলো নিয়ে এসে সবাইকে সার্ভ করে দে। কখন থেকে সবাই বসে আছে, তুই এত দেরি করলি কেন? ওই দেখ, ওদিকে আমার মডিউলার কিচেন আছে, যা যা। এই শুনে টিনা চুপচাপ রান্নাঘরে চলে যায় আর রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে সবাইকে পরিবেশন করতে শুরু করে। কিন্তু টিনাকে দেখে ঋতুর বান্ধবীরা খুবই হাসাহাসি করে। এভাবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া করার পর সবাই বাড়ি থেকে চলে যায়। টিনা, যা খাবার বেঁচে আছে তুই নিয়ে চলে যা। তুই তোর বাড়িতে গিয়ে তোর শ্বশুর বাড়ির লোকেদেরকে খাইয়ে দিবি। তুই আমার খুব ভালো বন্ধু বলে আমি তোর নিমন্ত্রণ ফেলতে পারিনি, কিন্তু তুই আজকে আমাকে ডিনারে ডেকে অনেক অপমান করেছিস, এমনকি আমার শ্বশুর বাড়ির লোকেদেরও অপমান করেছিস। যাই হোক ঋতু, এতটা অহংকার করা কিন্তু ভালো নয়। আর আমি তোর বাড়িতে রাত্রিবেলা খেতে আসিনি, শুধুমাত্র নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি। এই বলে টিনা কোনো খাবার না খেয়েই সেখান থেকে চলে যায়। আর সে বাড়িতে গিয়ে দেখে গরমের মধ্যেই তার শাশুড়ি মা এবং ননদ দুজনে মিলে গরম গরম রুটি এবং আলুর তরকারি রান্না করেছে, যা দেখে টিনা খুবই খুশি হয় এবং তার পরিবারের সঙ্গে একসাথে বসে রাতের খাবার খেয়ে নেয়। অন্যদিকে ঋতুর বান্ধবীরা সবাই বাড়ি থেকে চলে যাওয়ার পর তার ডাইনিং টেবিল একেবারে নোংরা হয়ে পড়ে থাকে, কিন্তু ঋতু কিছুতেই সেই ডাইনিং টেবিল পরিষ্কার করতে চায় না। ঠিক তখনই ঋতুর স্বামী এবং ননদ অফিস থেকে বাড়িতে ফিরে আসে আর ঋতু তাদেরকে সেই নোংরা টেবিলে ডিনার করতে দেয়। ইস বৌদি, টেবিলটার কি অবস্থা, চারিদিকে মাংস আর রুটির এঁটো কাটা পড়ে আছে। তুমি তো আজকে তোমার বান্ধবীদের ইনভাইট করে রাত্রিবেলা খাবার খাইয়েছো, ওরা চলে যাওয়ার পর টেবিলটা পরিষ্কার করে রাখতে পারোনি? আমরা এখন বাড়ির লোক হয়ে এরকম নোংরা টেবিলে ডিনার করব? ঋতু এই কথা শুনে চুপ করে থাকে, কিন্তু তার স্বামী এবং ননদ কোনো খাবার খেতে চায় না। সত্যিই তো, সারাদিন গরমের মধ্যে আমি আর আমার বোন বাইরে খাটাখাটনি করে বাড়ি আছি, আর রাত্রেবেলা এসে অপরিষ্কার টেবিলে ডিনার করতে হবে? তার থেকে না খাওয়াই ভালো। বোন, আমি আর তুই ফ্রিজ থেকে ঠান্ডা শরবত বার করে খেয়ে নিই চল, তারপর ঘুমিয়ে পড়বো। কেননা এরকম এঁটো কাটা পড়ে থাকা টেবিলে খাবার খাওয়া কখনোই সম্ভব না। এই বলে সুজয় এবং তার বোন সেখান থেকে চলে যায়, কিন্তু ঋতুর কিছু করার থাকে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, ঋতু, আজকে সন্ধ্যাবেলায় কিন্তু মা আসছেন, তাই রাত্রেবেলা তুমি ওনার ভালো করে খাবার দাবারের ব্যবস্থা করবে, কেমন? আর মা গরমের মধ্যে বাইরের খাবার কিন্তু খেতে একদম পছন্দ করে না, ওনার শরীর খারাপ হয়। তাই তুমি রাত্রেবেলা কম তেল মশলা দিয়ে ভালো করে রান্না করবে, বুঝেছো? এই গরমের মধ্যে আবার তোমার মায়ের আসার কি দরকার বলো তো? উনি আমাকে গরমের মধ্যে শ্বশুর বাড়ির সব কাজ করাতেন বলেই আমি কিন্তু সবার থেকে আলাদা হয়ে গেছি। আর আলাদা হয়েছি বলে তোমার বোনকে আমার কপালে জুটিয়ে দেওয়া হয়েছে, তাও বলছো আজকে সন্ধ্যাবেলা তোমার মা আমাকে জ্বালাতে আসবে? আমার আর ভালো লাগে না। ঋতুর কথা শুনে সুজয়ের মোটেই ভালো লাগে না, কারণ সুজয় তার মাকে খুবই ভালোবাসে। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে, কিন্তু ঋতু কিছুতেই রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে চায় না। সে তার ননদকে অফিস কামাই করে রান্নাবান্না করানোর জন্য বাড়িতে রেখে দেয়। বৌদি, তুমি তো ভালো করেই জানো আমি এমনিতেই রান্নাবান্না করতে পারি না, আর তুমি আমাকে রান্না করার জন্য জোর করো না। তুমি কি রান্না করবে বলো, আমি তোমাকে রান্না করতে হেল্প করে দিচ্ছি, কিন্তু একা হাতে আমি সমস্ত কিছু করতে পারবো না। ছবি এই কথা বললে ঋতুর কিছু করার থাকে না, আর গরমকালে রান্না না করতে করতে ঋতুর রান্নার হাত প্রায় নষ্ট হয়ে যায়। তবুও ঋতু সন্ধ্যাবেলা শাশুড়ি মায়ের জন্য কম ঝাল তেল মশলা দিয়ে পনিরের তরকারি এবং মোটা চালের ভাত রান্না করে। কিন্তু রাত্রিবেলা সবাই যখন খাবার খেতে বসে তখন, বৌমা, তুমি এটা কি রান্না করেছো? আমি মানছি যে আমি গরমের মধ্যে বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার খেতে পারি না, তাই বলে তুমি আমাকে এরকম খাবার খাওয়াবে? ছি, এই খাবার মুখে নেওয়াই যাচ্ছে না। রাত্রিবেলা আমি যদি এই খাবার খাই তাহলে মাঝরাতে আমার শরীর খারাপ করবে তো। সাবিত্রী দেবী তার বৌমাকে এভাবে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে। কিছুদিন আগে আমি আমার বান্ধবীর বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, ওরা অনেক গরিব, কিন্তু রাত্রিবেলায় ওর বৌমা আমাকে কত যত্ন করে ডাল ভাত চিকেনের ঝোল খাইয়েছিল। সেই খাবারের স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। হতে পারে ওরা গরিব, কিন্তু সেদিন রাত্রিবেলা আমাকে এত সুন্দর আত্মার তৃপ্তি করে খেতে দিয়েছে
যে আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু আজকে দেখো, আমার বড়লোক ছেলে আর বৌমার বাড়িতে এসে আমাকে এরকম মোটা চালের ভাত আর পনিরের তরকারি খেতে হচ্ছে। ছি মা, সবসময় আপনি আমাকে অপমান করেন। আপনার যদি গরিব ঘরে ডিনার করতে এতই ভালো লাগে তাহলে যান আপনার বান্ধবীর বাড়িতে গিয়ে খাবার খেয়ে নিন। বেকার বেকার গরমের মধ্যে আমাকে এত কিছু রান্নাবান্না করতে হলো, তার উপর কথাও শুনতে হচ্ছে। এভাবে রাত্রিবেলা ডিনার করা নিয়ে বৌমা এবং শাশুড়ি মায়ের মধ্যে ভীষণই ঝগড়ার সৃষ্টি হয়। আর ঋতু যেহেতু শাশুড়ি মায়ের কোনো কথা শুনতে চায় না, তাই সাবিত্রী দেবী তার বৌমাকে শায়েস্তা করবে বলে ঠিক করে। তাই পরের দিন রাত্রিবেলা ডিনারে সাবিত্রী দেবী তার বান্ধবী কলা দেবী এবং তার পরিবারকে নিমন্ত্রণ জানায়। আর রাত্রিবেলা যখন কলা দেবী তার পরিবারকে নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়, তখন ঋতু একেবারে আকাশ থেকে পড়ে। টিনা, আমার বান্ধবী তোমার মতো বৌমা পেয়ে ধন্য হয়ে গেছে। আর আমার বৌমাকে দেখো, রাত্রিবেলা রান্না করার ভয়ে সব সময় ঘরে ঢুকে বসে থাকে আর এসি থেকে বেরোতেই চায় না। প্রত্যেক দিন রাত্রিবেলা আমার ছেলে আর আমার মেয়ের কপালে বাইরের খাবার জোটে, তাই জন্য ওদের শরীরও খারাপ করে। তুমি দয়া করে আমার বৌমাকে রান্না বান্না শিখিয়ে দিয়ে যাও, কারণ ওর শিক্ষা দীক্ষার খুব অভাব। সাবিত্রী দেবী এভাবে টিনা ও তার পরিবারের সামনে রিতাকে অপমান করলে ঋতু ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। এমনকি সে তার বান্ধবীর দিকে তাকাতে পারে না, কারণ টিনা গরিব হওয়া সত্ত্বেও আজকে সে তার বড়লোক বান্ধবীর কাছে জিতে যায়। তাই ঋতু নিজের ভুল বুঝতে পারে আর টিনার কাছে তখনই ক্ষমা চেয়ে নেয়। সত্যি আমি বড়লোক হওয়ার অনেক অহংকার করেছি, আর রাত্রিবেলা আমার যাতে গরম না লাগে আর আমার যাতে শারীরিক কোনো কষ্ট না হয় সেই জন্য আমি কোনোদিনও রান্না করতেই চাইনি। কিন্তু আজকে শাশুড়ি মা আমাকে যেভাবে কথা শুনিয়েছে আমি বুঝতে পেরেছি সব আমারই ভুল। তাই আমি আর কোনোদিনও এরকম করব না। আমি এবার ঘরোয়া খাবার রান্না বান্না করেই আমার পরিবারকে খাওয়াবো। সাবিত্রী কাকিমা, আমার বান্ধবী কিন্তু সত্যি ভালো রান্না করতে পারি, কিন্তু বড়লোক বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে ওর মাথাটা একটু বিগড়ে গিয়েছিল। আপনি এখন আর চিন্তা করবেন না, এবার থেকে ও প্রত্যেকদিন রাত্রিবেলা দুপুরবেলা আপনাদেরকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে। টিনা এবং ঋতুর কথা শুনে সবাই খুবই খুশি হয়। আর সেই দিনের পর থেকে ঋতু প্রত্যেকদিন রাত্রিবেলা ভালো মন্দ খাবার রান্না করে। আর গরমের মধ্যে কাউকে আর অর্ধেক পেট খেয়ে রাত্রিবেলা ঘুমাতে হয় না। এভাবে সবাই হাসি খুশি বসবাস করতে থাকে। মোহনা তার স্বামী বিজয় এবং শাশুড়ি মা রাখি দেবীর সঙ্গে একটি শহরে থাকত। মোহনা এমনিতে যথেষ্ট ভালো এবং ভদ্র ছিল, শুধু তার একটাই দোষ ছিল, সে কথায় কথায় মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলতে বলতে সে কখনো কখনো যে আসল সত্যি কথাটাই ভুলে যেত। তার এই অভ্যাসের কারণে তার শ্বশুরবাড়ির লোক যেন সারাক্ষণ চিন্তায় থাকতো। মোহনা তার পাড়া প্রতিবেশীর কাছে সবসময় নিজেকে বড় দেখানোর চেষ্টা করত, আর এই কারণেই সে প্রতিনিয়ত কারোর না কারোর কাছে নিজের বাড়ির রান্নাঘর, বাথরুম সমস্ত জিনিস নিয়ে মিথ্যা কথা বলে। এমনই একদিন মোহনা বাজার করে বাড়ি ফিরছে, সেই সময় তাদের প্রতিবেশী কাজল তাকে দাঁড় করায়। কি গো মোহনা, কি খবর? দুদিন ধরে তো তোমার কোনো দেখা সাক্ষাৎই পাইনি। বাড়িতে ছিলে না নাকি? সেদিন তো আমি তোমাকে কত খুঁজেও পেলাম না। এই যে এবার আবার নিশ্চয়ই নিজের কোনো না কোনো নতুন জিনিসের বড়াই করবে। উফ, কোথায় শান্তি করে বাজার থেকে বাড়ি ফিরবো তারও কোনো উপায় নেই। হ্যাঁ কাজল, বলো তুমি কেমন আছো? হঠাৎ আমাকে খুঁজছিলে কেন তুমি? আরে জানো না তো কি কাণ্ড, রিঙ্কি পিঙ্কির বাবা অফিসে প্রমোশন পেয়েছে, তাই বাড়ি ফিরে হঠাৎই ওনার কি মনে হলো কে জানে, আমাকে বলল চলো গিন্নি তোমার রান্নাঘরটা একটু সুন্দর করে সাজিয়ে দিই। এই বলে আমাকে মার্কেটে নিয়ে গিয়ে কত কিছু কিনে দিল জানো। সেই জন্যই তো তোমাকে খুঁজছিলাম, আমার নতুন রান্নাঘরটা দেখাবো বলে। তোমার বাড়ি গিয়ে রান্নাঘর দেখার সময় আমার আছে? আমার নিজের বাড়ি যা অগোছালো অবস্থা, সেই কাজ করতে করতেই তো আমি হাঁপিয়ে যাচ্ছি। এই দুদিন তো বাইরেই বেরোতে পারিনি, তাই তোমাদের কারোর সাথে দেখা হয়নি। তোমার বাড়িতে আবার কি হচ্ছে গো? আসলে আমার অনেকদিন থেকেই ইচ্ছে ছিল আমার রান্নাঘরটা একেবারে নতুন করে তৈরি করব, আর রান্নাঘরটাকে মডিউলার কিচেন বানাবো। সব রকমের যন্ত্রপাতি থাকবে, ওইসবেরই তো কাজ চলছে আমাদের বাড়িতে, তুমি জানতে না? যেই সুযোগ পেয়েছে অমনি মিথ্যা কথা বলা শুরু করেছে। আমি যেই বললাম আমার রান্নাঘরে নতুন জিনিস আনা হয়েছে, অমনি ওর রান্নাঘর ওকে নতুন বানাতেই হবে। দেখি তো আর কি কি মিথ্যা কথা বলে। আচ্ছা মোহনা, তোমার রান্নাঘর তৈরি হতে কতদিন লাগবে? মডিউলার কিচেন মানে তো জানোই,
অনেক নতুন রকমের কলকবজা, আলমারি, তাক সবকিছুই লাগাতে হবে, তাই একটু সময় তো লাগবেই। হয়ে গেলে সবার আগে আমি তোমাকেই ডাকবো। এই বলে মোহনা সেখান থেকে চলে যায়। মোহনা কোনো রকমে বাড়িতে এসে তার স্বামী বিজয়কে নতুন মডিউলার কিচেন বানানোর কথা বলে। নিশ্চয়ই বানিয়ে দেবো, এক্ষুনি বানিয়ে দিচ্ছি, তুমি দাঁড়াও, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। কোথায় যাচ্ছ? তুমি সত্যি আমাকে আজকে মডিউলার কিচেন বানিয়ে দেবে? কিভাবে বানাবে? চেনাশোনা লোক আছে তোমার? টাকা আছে তোমার কাছে? ও, ব্যাংক থেকে টাকা তুলতে যাবে নিশ্চয়ই। বাড়ির পিছনটাতে যাব, ওখানে যে একটা বড় গাছ আছে না, ওই গাছটার কাছে। ওটা তো টাকার গাছ, নাড়ালেই তো টাকা পড়ে। তারপর আমি তোমার জন্য মডিউলার কিচেন বানিয়ে দেবো, কেমন? তুমি এরকম ঠাট্টা কেন করো? আমি তোমার কাছে কি চেয়েছি বলো? সারাদিন রান্নাঘরে মাথার ঘাম পায়ে ফেলে আমি রান্না করি, আমার সুবিধার জন্য তুমি এটুকু করতে পারবে না? বাজারে যাওয়ার আগে অবধি তো তোমার মনে হয়নি তোমার একটা নতুন রান্নাঘর দরকার বলে? নিশ্চয়ই আবার পাড়ায় কাউকে মিথ্যা কথা বলে এসেছো, সেটা সত্যি করার জন্য এখন আমার কাছে আবদার করছো। তোমাকে নিয়ে আমি আর পারছি না। তোমার মা যে কিভাবে তোমাকে এত বছর সামলে রেখেছিল ভাবলেই অবাক লাগে। এই বলে বিজয় ঘর থেকে বেরিয়ে পড়ে। মোহনা মাঝে মাঝে পাড়ার লোকের কাছে এমন ভুলভাল মিথ্যা কথা বলে চলে আসে এবং তারপরেই বাড়ির লোকের কাছে এসে তার সেই মিথ্যা কথাকে সত্যি বানানোর জেদ ধরে। মোহনা যেহেতু তার শ্বশুরবাড়ির সবাইকে খুবই ভালোবাসে, তাই তারা কেউই মোহনাকে ফিরিয়ে দেয় না। কোনো না কোনো ভাবে তারা সবাই মিলে মোহনার মিথ্যাগুলোকে সত্যি করে দেয়। সেই কারণে মোহনার এই মিথ্যা বলার প্রবণতা বাড়তেই থাকে। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বৌমা কোথায় গেলে? বাইরে এসো তো, দেখো তোমার সাথে কারা দেখা করতে এসেছে। কই গেলে গো? এই তো আমি এসে গেছি। এই সময় আবার কারা এসেছে দেখা করতে? ও কাজল, তুমি? সাথে তো দেখছি অরূপ দাও আছে। তা হঠাৎ কি মনে করে শুনি? তোমার মডিউলার কিচেনটা রিঙ্কি পিঙ্কির বাবাকে দেখাবো বলে নিয়ে এলাম। তুমি মডিউলার কিচেন বানাচ্ছ শুনে আমিও তোমাদের দাদাকে জানিয়েছি। আমার কাজ একটু কমিয়ে আনার জন্য ও বাড়িতে মডিউলার কিচেন বানানোর জন্য রাজি হয়ে গেছে। তোমরা কেমন বানাচ্ছ সেটা একটু দেখবো, এই আর কি। একটু ভেতরে গিয়ে দেখতে পারি কিরকম বানিয়েছো? আসলে আমি চাই না আমার বাবার রান্নাঘরটা অন্য কারোর কপি হোক। তোমরা যেমন বানিয়েছো সেরকম আমি একদমই বানাবো না, তাই জন্যই দেখে নিতে চাইছি আর কি। আমাদের রান্নাঘরে কাজ চলছে, আমাকে তো বলনি কবে থেকে চলছে, আর কি হবে বলছে যেন মডেল কিচেন। মা, আপনি একটু শান্ত হন। আমাদের রান্নাঘরে কাজ হচ্ছে, এটা আমরা আপনাকে জানাতে চাইনি। একটু সারপ্রাইজ দেব ভেবেছিলাম, কিন্তু কাজল, তোমার জন্য আমার শাশুড়ি মায়ের সারপ্রাইজটা পুরো নষ্ট হয়ে গেল। সারপ্রাইজটা যখন আর সারপ্রাইজ নেই, তাহলে একবার রান্নাঘরটা আমাদের দেখিয়েই দাও না। না হলে তুমি তোমার শাশুড়ি মায়ের সাথে এখানে দাঁড়াও, আমরা গিয়ে দেখে আসছি। একেবারে তৈরি হয়ে গেলে তারপর না হয় তোমার শাশুড়ি মাকে দেখাবে। আমার রান্নাঘর আমি আমার শাশুড়ি মাকে সারপ্রাইজ দেব বলে বানাচ্ছি, সেটা তোমরা আগে দেখে নেবে? একদম নয়। রান্নাঘর তৈরি হয়ে গেলে আমি তোমাদেরকে ডেকে এনে দেখাবো, আজকে দেখাতে পারবো না। মোহনা এমন ভাবে বলায় কাজল আর অরূপ দুজনেই খুবই অপমানিত বোধ করে সেখান থেকে চলে যায়। আমাদের রান্নাঘর যে তৈরি হচ্ছে, মিস্ত্রি কখন আসছে, কখন কাজ হচ্ছে, আমি তো কোনো শব্দও পাচ্ছি না। তুমি কি আমাকে একটু খোলসা করে বলবে ব্যাপারটা? ভেতরে কাজ চলছে তো, আপনাকে সারপ্রাইজ দেব বলে মিস্ত্রিদের পেছনে দরজা দিয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ির ভেতরে ডেকেছি। কাজের শব্দ পাচ্ছেন না, তার কারণ আমি রান্নাঘরটাকে পুরোপুরি সাউন্ড প্রুফ বানাতে বলেছি, যাতে রান্নাঘরের কোন রকমের শব্দ বাইরে এসে আপনাদের কোন রকম ভাবে বিরক্ত না করে। মিক্সার মশলা গুঁড়ো করলে খুব আওয়াজ হয়, আপনাদের ঘুমটুম ভেঙে যেতে পারে, তাই এই ব্যবস্থাটা করেছি। মোহনার কথা রাখি দেবী কিছুতেই বুঝতে পারে না। রাখি দেবী রান্নাঘরে যেতে চাইলেও মোহনা কিছুতেই তাকে রান্নাঘরের আশেপাশেও যেতে দেয় না। মোহনা শাশুড়ি মা রান্নাঘর দেখার জন্য প্রচন্ড আগ্রহী হয়ে ওঠে, কিন্তু মোহনা কিছুতেই তাকে ভেতরে যেতে দেয় না। সে রান্নাঘরের দরজা বন্ধ করে রান্না করে। তার পুরনো রান্নাঘরে একটা বাটি কিংবা একটা গ্লাসেরও পরিবর্তন হয় না, অথচ সে সবাইকে মিথ্যা কথা বলে বেড়ায় যে তার রান্নাঘরকে সে মডিউলার কিচেন তৈরি করছে। এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে। মোহনা যে সবাইকে তার রান্নাঘরের ব্যাপারে মিথ্যা কথা বলে বেরিয়েছে, এই কথা বিজয় জানতো না। একদিন অরূপ তাকে রাস্তায় ডেকে তার রান্নাঘরের ব্যাপারটা জানতে চাইলে বিজয় খুবই অপ্রস্তুতিকর অবস্থাতে পড়ে যায়। আমার বাড়িতে মডিউলার কিচেন, আমার বাড়িতে নতুন করে রান্নাঘর তৈরি হচ্ছে, আর আমি জানি না? আপনার কত ভুল হচ্ছে অরূপদা। আপনি হয়তো অন্য কারোর বাড়ির সাথে আমার বাড়ি গুলিয়ে ফেলছেন। গুলিয়ে ফেলবো কেন? আমরা তো সেদিন তোমার বাড়িতেও গিয়েছিলাম। তোমার স্ত্রী বললো যে রান্নাঘরটা সম্পূর্ণভাবে তৈরি না হওয়া পর্যন্ত ওটা কাউকে দেখানো যাবে না, তার কারণ ওটা নাকি তোমার মায়ের জন্য সারপ্রাইজ। তাই ভাবলাম তোমাকে ডেকে রান্নাঘর বানানোর মিস্ত্রিদের খোঁজটা নিয়ে নিই আর কি।
মোহনা নিশ্চয়ই আমার মিথ্যা কথা বলেছে। ওই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না। ও তো নিশ্চয়ই মনে মনে ভাবছে আমি নিজের বাড়িরই খোঁজ রাখি না। আমার মনে হয় কাজল ঠিকই বলেছিল, নিশ্চয়ই ওদের বাড়িতে নতুন রান্নাঘর হচ্ছে। মোহনা সবাইকে মিথ্যা বলে বেড়াচ্ছে। মিস্ত্রিদের নাম্বার তো চাইলাম, তাহলে নিশ্চয়ই সত্যিটা বেরিয়ে যাবে। অরূপ বারবার বিজয়ের কাছে রান্নাঘরের মিস্ত্রিদের নাম্বার চাইতে থাকে। বিজয়ের কাছে এমন কোনো মিস্ত্রিদের নাম্বার আগে থেকেই ছিল, তাই সে তার নিজের এবং নিজের বউয়ের মান বাঁচানোর জন্য অরূপ বাবুকে সেই ফোন নাম্বারটা দিয়ে দেয়। বিজয় নিজের বাড়ির দিকে তাড়াতাড়ি করে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে সে বাড়িতে এসেই মোহনাকে চিৎকার করে করে ডাকতে থাকে। মোহনা সেখানে আসলে বিজয় তাকে তার নতুন রান্নাঘরের কথা জিজ্ঞাসা করে। মোহনা তখনও কারোর কথা চিন্তা না করে অকপটে মিথ্যা কথা বলতে থাকে। এখন তো তোমাকে রান্নাঘর দেখানো যাবে না, আমি আমার রান্নাঘরটাকে নতুন করে তৈরি করছি, তোমাকে সারপ্রাইজ দেব বলে এত কিছু প্ল্যান করছি, আর তুমি কিনা আগে থেকে দেখে নেবে বলছো। নতুন করে রান্নাঘর বানানোর জন্য টাকা কোথায় পেলে? সত্যি করে বলো তো আমাকে, আমাদের বাড়িতে কি চলছে? আরে বাবা, সত্যি বলছি, রান্নাঘর বানানো হচ্ছে। টাকা তো আমাকে তোমার মা দিয়েছে। মায়ের খুব ইচ্ছে ছিল আমাদের রান্নাঘরটা নতুন করে তৈরি করার। আমি তো তোমাকে বলেছিলাম, টাকা দিতে তুমি রাজি হলে না, তাই তো মায়ের কাছ থেকে টাকাটা নিলাম। ঠিক আছে, চলো দেখি। আমি রান্নাঘরটা দেখবো। আমার বাড়িতে কোন মিস্ত্রি কিভাবে কেমন ভাবে কাজ করছে সেটা তো আমাকে দেখতেই হবে। মোহনা কিছুতেই বিজয়কে রান্নাঘরের দিকে যেতে দেয় না। বিজয় প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে বুঝতে পারে মোহনা মিথ্যা কথা বলছে, কিন্তু তবুও মোহনা কিছুতেই স্বীকার করছে না দেখে বিজয় রাগ করে সেখান থেকে চলে যায়। মোহনা বুঝতে পারে সে আর বেশি দিন এই অভিনয় চালিয়ে যেতে পারবে না। কিছু একটা বন্দোবস্ত করতেই হবে। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, আর বেশি দিন আমি কাউকে আটকে রাখতে পারবো না। হে উপরওয়ালা, আমি তোমার কাছে হাত পাতছি, তুমি প্লিজ আমাকে কয়েক লক্ষ টাকা দাও। আমি আমার রান্নাঘর নতুন করে বানাতে না পারলে সবার চোখে ছোট হয়ে যাব। এরকম নানান চিন্তা করতে করতে মোহনা তার ঘরের চারিদিকে টাকা খুঁজতে থাকে, এই ভেবে যে হয়তো উপরওয়ালা ঠিক তাকে টাকা জোগাড় করে দেবে। খুঁজতে খুঁজতে সে একটা ছোট ব্যাগ খুঁজে পায়। সেই ব্যাগের মধ্যে বেশ কিছু টাকা রাখা ছিল। কার ব্যাগ, কিসের ব্যাগ, সেই সমস্ত কিছু না ভেবেই সমস্ত টাকা দিয়ে সে তার রান্নাঘরে কাজ করা শুরু করে দেয়। রাখি দেবী ভাবে যে রান্নাঘর বানানোর সমস্ত টাকা বিজয় দিচ্ছে, আর বিজয় ভাবে তার মা রাখি দেবী রান্নাঘর বানানোর সমস্ত টাকা দিচ্ছে, তাই কেউ মোহনাকে কোনো প্রশ্নই করে না। কয়েকদিন পরে মোহনার নতুন রান্নাঘর একেবারেই তৈরি হয়ে যায়। হঠাৎই বিজয় লক্ষ্য করে তার একটা টাকার ব্যাগ কোথাও পাওয়া যাচ্ছে না। মোহনা, সত্যি করে বলো, তুমি রান্নাঘর বানানোর টাকা কোথায় পেয়েছো? কে দিয়েছো তোমাকে? মিথ্যা কথা বলবে না কিন্তু। এ আবার কেমন প্রশ্ন খোকা? তুই দিসনি ওকে রান্নাঘর বানানোর টাকা? ও এতগুলো টাকা কোথায় পেলো? কি হলো বৌমা, আমাদের কথার উত্তর দিচ্ছ না কেন? এটা তো আমাকে উপরওয়ালা দিয়েছে। আমি হাত জোর করে উপরওয়ালার কাছে প্রার্থনা করেছিলাম যাতে আমাকে রান্নাঘর বানানোর টাকা দেয়, আর তারপরেই আমি আমাদের ঘরের খাটের নিচে একটা ব্যাগ থেকে 3 লক্ষ টাকা পেয়েছিলাম। সেটা দিয়েই তো আমি রান্নাঘরটা বানিয়েছি। এটা আমার টাকা। তুমি ওই ব্যাগটা থেকে সব টাকা নিয়ে নিয়েছো? তুমি এটা কি করলে মোহনা? তোমার ওই মিথ্যে কথা বলার জন্য আজ আমার কত বড় ক্ষতি হয়ে গেল তুমি জানো? কিসের ক্ষতি হয়ে গেল? কেন ক্ষতি হলো? ওটা তো আমার টাকা। আমাকে সত্যি সত্যি ওটা উপরওয়ালা দিয়েছে। আমি মিথ্যা কথা বলছি না গো। আমার টাকা দিয়ে আমি রান্নাঘর বানিয়েছি, তাতে তোমার ক্ষতি হবে কেন শুনি? চুপ করো তুমি। তোমার টাকা নয় ওটা। আমি কয়েক মাস আগে আমাদের বাড়ির দলিল বন্ধক রেখে মোহনলাল বাবুর থেকে 3 লক্ষ টাকা নিয়েছিলাম। মায়ের হার্টের যখন সার্জারি হলো তখন 7-8 মাস ধরে আমি সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে আর অফিসে ওভারটাইম ডিউটি করে এই 3 লক্ষ টাকা জোগাড় করেছিলাম। তুমি সব টাকা নষ্ট করে দিলে। টাকা নষ্ট করলাম? কতটা সুন্দর করে একটা রান্নাঘর বানিয়েছি বলো তো? গোটা পাড়াতে এত সুন্দর আর এত দামি রান্নাঘর কারোর আছে? তোমার রান্নাঘরের জন্য পুরো বাড়িটাই হাতছাড়া হয়ে যাবে তুমি জানো? আমার কালকেই ওই টাকাটা মগনলালকে দেওয়ার কথা। আমাদের ঘর, আমাদের আলমারি থেকে ওই ব্যাগটা তুমি পেলে, আর তোমার কেন মনে হলো ওই টাকাটা উপরওয়ালা দিয়েছে? একবার আমাকে জিজ্ঞাসা করলে না? আমার অনেক বড় ভুল হয়ে গেছে বিজয়, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমরা মগনলাল বাবুর কাছে গিয়ে আরো কয়েকদিনের সময় চেয়ে নেব। দেখবে সব টাকা জোগাড় হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আর তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। তারা সবাই পরের দিন মগনলাল বাবুর কাছে গিয়ে হাত জোর করে অনেক অনুরোধ করে, কিন্তু মগনলাল বাবু তাদের কোনো কথাই শোনে না। শুধুমাত্র মোহনার মিথ্যা কথা বলার অভ্যাস এবং তার রান্নাঘরের জন্য তার শ্বশুরবাড়ির সবাইকেই বাড়ি ছাড়া হতে বাধ্য হয়।